উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের অর্থাৎ ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। তো আগের আমরা ফার্স্ট পরীক্ষা, সেকেন্ড পরীক্ষা সমস্ত ভিডিওগুলো দিয়েছিলাম। এখন আমরা করব ফাইনাল পরীক্ষা অর্থাৎ তৃতীয় পরীক্ষার 1 নম্বর স্কুলটা পরিবেশ ও বিজ্ঞানে। তো চলো কথা না বাড়িয়ে আমরা 1 নম্বর স্কুলটা কমপ্লিট করি। তো দেখো, তার আগে বলা, যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো কোনো সমস্যা থাকলে, এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো। তো একের প্রশ্নটা বলেছে, দেখো মানবদেহে ক্যালসিয়ামের ওজন অনুপাত শতাংশ কত? মানবদেহে ক্যালসিয়ামের ওজন অনুপাত শতাংশ কত? না 1.5। অ্যান্সারটা কত হবে? না 1.5। 2 প্রশ্ন কি বলেছে দেখো, সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি কীরকম প্রকৃতি? না ঘূর্ণন ও বৃত্তাকার পথে গতি। অর্থাৎ সূর্য এই পৃথিবী নিজেই ঘুরে, নিজের অক্ষে চারিদিকে, আবার সূর্যের চারপাশে ঘুরে। নিজের অক্ষকে বলে ঘূর্ণন, আর সূর্যের চারিদিকে বলে বৃত্তাকার। এরপরে দেখো, রক্তে পিএইচের মান কত? মনে রাখবি, রক্ত হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। অর্থাৎ আমরা যদি একটা পিএইচের টেবিল দেখি, তো প্রশম দমন 7, এদিক থেকে এদিকে গেলে ক্ষার হবে, তাই না? এদিকে ক্ষার হবে, আর এদিকে হলে কি হবে? না অ্যাসিড হবে। তো এই জন্য 7-এর থেকে বেশি অর্থাৎ কত হচ্ছে বলো তো? না 7.35 থেকে 7.45, অর্থাৎ এই ঘরটা, অর্থাৎ এটা ক্ষারীয় প্রকৃতির। অর্থাৎ পিএইচের মান কত? 7.35 থেকে 7.45। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা কি বলেছে? না বলের সিজিএস এককে কি? বলের সিজিএস একক কি তোমরা জানো? ডাইন। পরের প্রশ্ন দেখো 5-এরটা, ফসফেট মূলকটি হলো ড্যাশ। এদের মধ্যে যতগুলো দেওয়া আছে তার মধ্যে ফসফেট কোনটা? মনে হবে ফসফেট হচ্ছে 3টে ইলেকট্রন বেশি অক্সিজেনে, তাই তো? এই জন্য PO4 ওপরে 3- হবে। ওপরে 3- হলে তবেই ফসফেট অণুর সংকেতটা হবে। দেখো 2-এর 5টা প্রশ্ন বলেছে এখানে, 6টা আছে, আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর করেছি। তো দেখো 5টা প্রশ্নের উত্তরগুলো আমরা করব। প্রথম প্রশ্ন, মন্দনের একক কী? মনে রাখবে, মন্দন ত্বরণ দুটো একই কথা, শুধু এটা বেগ হ্রাস পাবে আর সেটা বেগ বৃদ্ধি পাবে। তো এই জন্য মন্দনের একক ত্বরণের একক এটি সমান। অর্থাৎ আমরা এসআই এককটা দিয়েছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে যদি সিজিএস একক বলতো তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ার হতো। যেহেতু এখানে কোনো একক নেই, এই জন্য আমরা এসআইটা দিয়েছি, কারণ এসআইটা বেশি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন কী বলছে দেখো, কোন গাছের পাতা দিনের বেলায় নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায়? না বাবলা গাছ এবং শুশনি গাছ। শুশনি শাক তোমরা খাও, এবং বাবলা গাছ তোমরা দেখেছো। লেড নাইট্রেটের সংকেত কি? লেড নাইট্রেটের সংকেত যে PbNO3 এর হোল 3 কী হবে? PbNO3 এর হোল 2 সরি। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন কত খ্রিস্টাব্দে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন? এখানে অ্যান্সারটা হবে 1666 খ্রিস্টাব্দে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন। 5-এর প্রশ্ন বলছে, একটি কীটনাশক পদার্থের নাম। এখানে দেখো 3টে দিয়েছি আমরা, 2টো দিয়েছি, অ্যালড্রিন এবং মিথাইল প্যারাথিয়ন। এগুলো হচ্ছে কীটনাশক পদার্থ। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? অ্যান্সার হবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl এর আরেক নাম কি? না হাইড্রোক্লোরিক অ্যাসিড। 3-এর প্রশ্নটা বলেছে দেখো, 3-এর এখানে 5 নম্বরের 5টা দিয়েছে সঠিক ঠিক ভুল নির্বাচন করার জন্য, এর কোনো অথবা নেই। তো প্রথম প্রশ্ন, সুগন্ধি স্প্রেতে ফ্রেয়ন থাকে, ঠিক এটা। চুনাপাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড, না। পরের প্রশ্ন, অম্বল হলে খেতে হয় পেন কিলার ওষুধ? কখনোই না। অম্বল হলে ইনোডাইজিন এগুলো খেতে হয়, অ্যান্টাসিড যেগুলো সেগুলো খেতে হয়। দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব ইন্টু সময়, না। দ্রুতি সমান দূরত্ব বাই সময় হতো, এখানে ভুল দিয়েছে। ফেরিক যৌগে আয়রনের যোজ্যতা হচ্ছে 3, এটা একদম সঠিক। অর্থাৎ প্রথমটা এবং 5-এরটা ঠিক, আর সবগুলো ভুল। পরের দেখো 4-এর প্রশ্নগুলো বলেছে, 4-এর দাগের 5টা প্রশ্ন দিয়েছে। এই পেজে কটা? 4টে দেওয়া আছে, পরের পেজে আমরা যাব। প্রথম প্রশ্ন 4-এর দাগে 1-এরটা এগুলো 2 নাম্বার করে, এই জন্য আমরা লিখেছি। দেখো সহায়িকা থেকে আমরা কালেক্ট করেছি। বস্তু জাড্য ধর্ম কাকে বলে? উদাহরণ দাও। দেখো প্রথমে জাড্য জিনিসটা কি? কোনো বস্তু নিজে থেকেই তার স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না। বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমগতি সরলরেখাভাবে চলতে থাকবে। অর্থাৎ যে ধর্মের জন্য বস্তু তার স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকে জাড্য বলে। অর্থাৎ জাড্য কত প্রকার? 2 প্রকার, স্থিতিজাড্য, গতিজাড্য। এখানে এগুলো যেহেতু স্থিতিজাড্য গতিজাড্য দেয়নি, তাও আমি তোমাদের দিয়েছি জাড্যের সম্পর্কে।
এরপর দেখো 2-এর প্রশ্নটা বলেছে শকুন বিলুপ্তির অন্যতম 2টি কারণ। তো দেখো এইখানে দেওয়া আছে শকুন কী কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে না, কীটনাশক দূষণ ভারতের শকুনদের জন্য হুমকি, কীটনাশক হিসেবে ব্যবহৃত ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন ডিডিটি খাদ্য শৃঙ্খলের মধ্যে শকুনের ছড়িয়ে প্রবেশ করে, যেখানে ইস্ট্রোজেন হরমোন কার্যকলাপকে প্রভাবিত করে ফলে পরে ডিমের খোসা দুর্বল হয়ে যায়, ফলে ডিম অকালেই ডিম ফুটে মৃত্যু হয়ে যায় ভ্রূণের। এর থেকে শকুনটা পরপর কমে যাচ্ছে, যেহেতু ডিমটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে বাচ্চাগুলোর হবে না। আর পরের প্রশ্ন দেখো চোরা শিকারদের বিষাক্ত খাদ্য বহনকারী বন্যপ্রাণী যেমন হাতি, গন্ডার, হরিণ, ভালুকদের ফাঁদে ফেলার জন্য ব্যবসায়ী অংশ যেমন লুক, তুষ, কস্তুরী, সিং এবং পিত্ত কেড়ে নেয়। এই দূষিত মৃতদেহ শকুন খেয়ে ফেলে তারা মারা যায়। অর্থাৎ বিভিন্ন প্রাণীকে ধরার জন্য, শিকারের জন্য তারা বিভিন্ন রকম কেমিক্যাল বা বিষাক্ত কিছু ইউজ করে, সেগুলো শকুন খেয়ে নেয়। জানো তো শকুন তো ময়লা আবর্জনা খায় কাকের মতো, তো তারা সব খেয়ে নেয়, খেয়ে তাদের মৃত্যু হয়ে যায়। এই ছিল শকুন বিলুপ্তির কারণ। 3 দাগের প্রশ্নটা বলেছে দেখো না, বরফ গলনের লিনতাপ বলতে কী বোঝো। এখানে বরফ গলনের লিনতাপ কত, 80 ক্যালোরি প্রায় গ্রাম, কথার অর্থ কি সেই একই না। প্রমাণ চাপে, এইখানে প্রথম অ্যান্সার দেখো, প্রমাণ চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তা 1 গ্রাম জলে পরিণত হবে। এটাই হচ্ছে প্রমাণ বরফ গলনের লিনতাপ, এটাই ঠিক আছে। পরের প্রশ্ন কী বলে দিচ্ছে দেখো, পরের প্রশ্নটা ছিল সাবান কি, ঠিক আছে। তো এখানে দিয়েছি দেখো পরপর 5এরটা দিয়েছে। আচ্ছা সাবানকে আমি শেষে বলছি, সাবানটা তোলা হয়নি, সাবানটা কি পরে বলছি আমি। 5এরটা সমতা বিধান দিয়েছে দেখো, CaCl2 প্লাস Na2SO4 CaSO4 প্লাস NaCl, CuNO3 এর হোল 2 CuO প্লাস NO2 প্লাস O2। তো তোমাদের সাবান কি প্রশ্নটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি একদম শেষে, যেহেতু এখানে দেওয়া হয়নি, শেষে দেওয়া আছে হয়তো, দেখছি। তো সাবান কি দেখো, সমতা বিধান কি এটা দিয়েছে, এখানে দেখো 2 দিলে, যেখানে আমি আন্ডারলাইন করেছি, এখানে শুধু NaCl এর আগে 2 দিলে সবগুলো মিলে যাচ্ছে, ক্যালসিয়াম একটা, ক্লোরিন 2টো, সোডিয়াম 2টো, সালফার একটা, অক্সিজেন 4টে, তো এখানে মিলে যাচ্ছে। তারপর দেখো CuNO3 এর হোল 2 CuO প্লাস 2NO2 প্লাস O2, তো এখানে সমতা বিধানটা মিলে গেছে। এবারে চিত্র অঙ্কন করো এবং চিহ্নিত করো অভিলম্ব, প্রতিসিত রশ্মি, প্রতিসরণ কোণ, বিভেদ তল। তো দেখো আমরা এখানে একটা চিত্র এঁকেছি, তো সেক্ষেত্রে দেখো কোনো একটা রশ্মি আসছে, এটা হচ্ছে প্রতিসিত রশ্মি, তাই না, প্রতিসরণ কোণ, ঠিক আছে, প্রতিসরণ কোণ, অভিলম্ব এটা, ঠিক আছে, এই যে বিভেদ তল লেখা আছে এবং এই যে অভিলম্ব ওর দিকে যেটা আছে সেটা আছে অভিলম্ব, ঠিক আছে। তো এখান থেকে ছবিটা তোমরা দেখে নাও। 5এর দাগের প্রশ্নগুলো কি বলেছে দেখো, যে কোন উষ্ণতার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সমান। এখানে দেখো আমরা 4টে প্রশ্ন আলোচনা করছি 5এর দাগে, তো প্রশ্নগুলো দেখে নাও, আমরা আলোচনা করি, তারপরে অ্যান্সারগুলো দেখাচ্ছি। তারপরে বলে থাকো একটি বালতিতে কাঠি প্রবেশ করালে সেটিকে বাঁকা দেখায় কেন। আর নিউটনের প্রথম সূত্রকে কী সূত্র বলা হয়, সূত্রটি বিবৃত করো। কার্য কাকে বলে, কার্য পরিমাপের সূত্রটি লেখো। তো তারপর দেখো পারমাণবিক সংখ্যা কাকে বলে, ভর সংখ্যার সঙ্গে সম্পর্ক, সিমেন্ট ঢালাই করার পর তাতে বেশ করে জল দেওয়া হয় কেন, সোডিয়াম ক্লোরাইড ও সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় কী ঘটবে, রাসায়নিক বিক্রিয়া সহ আলোচনা করো, এবং থার্মোসেটিং প্লাস্টিক বলতে কী বোঝো। তো প্রথম প্রশ্ন দেখো, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেবে। এই জন্য আমরা কী ধরেছি, দুটোকে এক্স ধরেছি। এবারে দুদিকে এক্স নেব, যেহেতু সেলসিয়াস ফারেনহাইট সমান দেবে, এই জন্য দুটোই সমান এক্স হবে। তাহলে আমরা সূত্র জানি C/5 সমান m-32/9। তো সেটা দেখো, এটা x/5 x-32/9। তো এটাকে আমরা ক্যালকুলেশন করছি, দেখো 9-এর সঙ্গে কোনাকুনি যেটা বজ্রগুণ, দেখো 9-এর সঙ্গে এক্স গুণ হবে এবং এর সঙ্গে এর গুণ হবে। এখানে 5x - 160 হচ্ছে, ঠিক আছে। 9 দিয়ে ভাগ করলে কত দেখো, এই 4x-কে যদি আমরা এটাতে ভাগ করি, এটা 5টা দিকে এলে কি 4x হয়ে যাবে, তাহলে -40, অর্থাৎ -40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের পাঠটা সমান হয়, ঠিক আছে। পরেরটা দেখো কি বলেছে, একটি কাঁচের গ্লাসে একটি পেনকে রাখলে সেটা বাঁকা দেখায় কেন, এই প্রশ্ন ছিল না। এখানে পেনে তীর্যকভাবে আংশিক ডুবিয়ে রাখলে দেখলে মনে হয় কিছুটা বাঁকা, এটা কারণটা কি দেখো, এইখানে দেওয়া আছে না, অভিলম্ব থেকে দূরে সরে যায় আলোক রশ্মিগুচ্ছ, এবং চোখ এই বাঁকা পথ অনুসরণ করতে পারে না। প্রায় দর্শক পেনটি প্রকৃত অবস্থানে কিছুটা উপরে পেনটিকে জলে নিমজ্জিত রাখতে দেখতে পায়।
ফলে পেনটি জলের বাইরের অংশ ভেতরের অংশ প্রতিবিম্ব কখনোই সরলরেখায় থাকে না, ফলে যে জায়গায় পেনটি জল প্রবেশ করানো হয় সেই জায়গায় পেনটি বাঁকা দেখায়। তো এইখানেই কারণটা দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে, আমি জুম করে দেখাচ্ছি, এইটা লিখে দিলে পুরো ঠিক। পরের প্রশ্ন বলেছিল নিউটনের প্রথম গতিসূত্রকে কিসের সূত্র বলা হয়, আর সূত্রটি বিবৃত করো, কার্য কাকে বলে, কার্যের পরিমাপের সূত্র। তো দেখো নিউটনের প্রথম গতিসূত্রকে বলের সূত্র বলা হয়, ঠিক আছে। এখানে দেখো জাড্ডের সূত্র বলা হয়, দেখো বলে বলছি, এই যে এতে দেওয়া আছে নিউটনের জাড্ডের সূত্র কাকে বলে, প্রথম গতিসূত্র। সূত্র কী বলেছে না, বাইরে থেকে বল প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিজ বস্তু চিরকাল সমগতির সরলরেখায় চলতে থাকবে। তারপর হচ্ছে কার্য কাকে বলে, কার্য পরিমাপের সূত্র। তাহলে দেখো কার্য কাকে বলে, বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়া যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তবে প্রযুক্ত বলকে কার্য বলা হয়। কার্যের পরিমাপের সূত্র দেখো এখানে দেওয়া আছে যে ডব্লিউ সমান এফএস, অর্থাৎ কার্য সমান বল ইন্টু বলের প্রয়োগ বিন্দু স্মরণ। তো এখান থেকে এটা সুন্দরভাবে তোমরা লিখে নেবে। পরেরটা কি বলেছে দেখো, বলেছে পারমাণবিক সংখ্যা কাকে বলে, ভর সংখ্যার সঙ্গে এর সম্পর্ক, তারপরে সিমেন্ট ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন। তো প্রথমে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, না কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক দেখো, মৌলের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, একে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বোঝানো হয়। এরপরে সিমেন্ট বা বালি ঢালাই দেওয়ার পর জল দেওয়া হয় কেন, বা সিমেন্টের জলে উপস্থিত জমাট বাঁধে কেন। কী বলেছে দেখো, সিমেন্ট দিয়ে ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কারণ জলের সংস্পর্শে সিমেন্টে থাকা ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়, বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়, এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলি তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায়। তাই ঢালাইয়ের পর দিন থেকে তার গায়ে জল দেওয়া হয়। জলে উপস্থিত সিমেন্ট ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়া করে জমাট বাঁধে কঠিন পদার্থে পরিণত হয়। জমাট বাঁধার সময় সিমেন্টের উপাদানগুলির জল সংযোজন ও আর্দ্র বিশ্লেষণ ঘটে। সিমেন্টে জল দিলে সিমেন্টের মধ্যস্থ ক্যালসিয়াম যৌগগুলি আর্দ্র বিশ্লিষ্ট হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম সিলিকেট ক্যালসিয়াম অ্যালুমিনেটের শোধক কেলাস গঠন করে। এই কেলাসগুলি একটি অপরটির মধ্যে প্রবেশ করিয়ে জারকের সৃষ্টি করে দৃঢ়ভাবে জমাট রাখে, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো, যে এখানে একটা দিয়েছিল প্রশ্ন যে সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের বিক্রিয়া কী ঘটবে, সমীকরণ দাও, থার্মোসেটিং প্লাস্টিক কী। তো এখানে দেখো দিয়েছি সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের দমনে করলে AgCl, ঠিক আছে, সিলভার ক্লোরাইড এবং NaNO3 তৈরি হবে। দেখো সোডিয়াম নাইট্রেট লবণ তৈরি হবে এবং সিলভার ক্লোরাইড তৈরি হবে। এখান থেকে এটা নীতিটা লিখে নেবে, আর এটাই হচ্ছে তার বিক্রিয়া, ঠিক আছে। এইটা বিক্রিয়া আমি দেখাচ্ছি, দেখো আন্ডারলাইন করে, এইটা হচ্ছে তার সমীকরণ, আর এইটা হচ্ছে তার তো নীতিটা, যেটা দেখে লিখে এই সমীকরণটা বানাবে। পরের প্রশ্ন ছিল থার্মোসেটিং পলিমার কী, না যেসব পলিমারকে প্রস্তুতির সময় কেবলমাত্র একবার উত্তাপে বিগলিত করে নরম অবস্থায় ছাঁচে ফেলে আকৃতি দান করা হয় কিন্তু জমে কঠিন হয়ে যায়, পরে আর তাপ দিয়ে নরম করা যায় না, তাদের থার্মোসেটিং পলিমার বলে। যেমন PET, ব্যাকেলাইট ইত্যাদি, এগুলো হচ্ছে থার্মোসেটিং পলিমার।